আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ক্লাসে। আজকে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে। তো ইতিপূর্বে আমরা দুইটি ক্লাস নিয়েছি, আজকে আমার তৃতীয় ক্লাস অর্থাৎ 3 নাম্বার ক্লাস, এবং এভাবে আমার মোট 8টি ক্লাস দেওয়া হবে ষষ্ঠ শ্রেণীর জন্য, অর্থাৎ সামনে যে পরীক্ষা আসছে এই পরীক্ষার জন্য মোট 8টি ক্লাস দেওয়া হবে। এর মধ্যে আমি এর আগে 2টি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। তো আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটিতে আমরা দেখেছি যে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার জন্য প্রথম 7টি অধ্যায় নির্বাচন করা হয়েছে, অর্থাৎ তাদের যে সিলেবাস রয়েছে সেখানে আমি দেখেছি যে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত। এর আগে আমরা যে অনলাইন ক্লাসগুলো করেছি তাতে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ক্লাস সমাপ্ত হয়েছে, এবং গত 2টি ক্লাসে আমি সপ্তম অধ্যায়টি শেষ করেছি। তো সে কারণে আজকে আবার নতুন করে প্রথম অধ্যায় থেকে শুরু হবে, এবং বাকি যে ক্লাসগুলো হবে এই কয়েকটি ক্লাসের মধ্যে আমি আবার ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই 6টি অধ্যায় শেষ করে দেব। এবং এই ক্লাসগুলো থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে পরীক্ষা হবে এই পরীক্ষায় কিন্তু 50%-এরও বেশি এমসিকিউ কমন পাবা। আশা করি তার বেশিও কমন পেতে পারো। তবে সেজন্য কি করতে হবে, তোমাদের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। তো আর দেরি না করে এখনই বই খুলে নাও এবং বের করো প্রথম অধ্যায়। আমরা আজকে প্রথম অধ্যায়টি শেষ করার চেষ্টা করব, যতটুকু সম্ভব হয় দেখি। তো আমরা এখানে যেহেতু আজকে বলতে এই ক্লাসগুলো আমাদের এমসিকিউ ভিত্তিক, সুতরাং আমরা এত ডিটেলস না পড়ে মোটামুটি ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে আমরা সেগুলো থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। সেই কারণে আর তোমরা বাসায় অবশ্যই এই রিডিংগুলো পড়ে পড়ে কি প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আমরা ধারণা দেব, তবে এগুলো বিস্তারিত তোমরা কিন্তু পড়ে নেবে। যদি কখনো প্রয়োজন হয় আমি তোমাদের সুবিধার্থে একটু একটু করে পড়ে দেব এবং তোমাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমরা পার্ট 1 বিজ্ঞান কি এই অধ্যায়টি দেখি। অর্থাৎ তোমাদের যে প্রথম অধ্যায় সেটি হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখানে যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে যখন কোনো কিছু করা হয় সেটার যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন ধাপ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পরিমাপ করব কিভাবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো শুরুতেই এখানে যে জিনিসটি জানতে হবে সেটি হলো বিজ্ঞান কি। তো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান নিশ্চয়ই তোমরা জানো। এটিই তোমাদের প্রশ্ন হতে পারে যে বিজ্ঞান কি, বা নিচের কোনটি বিজ্ঞান, কিংবা বিজ্ঞান কোনটি ইত্যাদি। এখানে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে, বিজ্ঞান এক ধরনের জ্ঞান। জ্ঞান কি তা জানো? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য। তাহলে বিজ্ঞান কি সম্পর্কে তথ্য? তোমরা প্রাথমিক বিজ্ঞানে জীব, জড় পদার্থ, পানি, বায়ু, মাটি এসব সম্পর্কে জেনেছো, এসব প্রাকৃতিক পরিবেশের অংশ। আরও জেনেছো প্রাকৃতিক বিভিন্ন ঘটনা, যেমন কিভাবে বৃষ্টি হয়, কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে ইত্যাদি। এই যে ঘটনাগুলো, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ ঠিক এটিই হতে পারে যে বিজ্ঞানটা কী ধরনের জ্ঞান। উত্তর হবে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা কিন্তু বিজ্ঞান হবে না। তো সুতরাং বিজ্ঞান হতে হলে তার একটি সঠিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে, যেখানে থাকবে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, বিভিন্ন তথ্য উপাত্ত ইত্যাদি। সেটিই হচ্ছে কিন্তু বিজ্ঞান। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাও কিন্তু বিজ্ঞান। সুতরাং বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব।
এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা। একে বিজ্ঞান মনস্কও বলে। অর্থাৎ আমি যখন কোনো তথ্য দেব, তার প্রতি বা তথ্যের বিপরীতে আমাকে যুক্তি দেখাতে হবে। আর যদি যুক্তিযুক্ত যুক্তি দেখাতে না পারি, তাহলে সে তথ্যটি আমার ভুল বলে আমাকে স্বীকার করতে হবে। যদি কোনো ব্যক্তি এই জিনিসটি স্বীকার করে, তাহলে সেই হচ্ছে বিজ্ঞান মনস্ক, এবং যদি কেউ তা অস্বীকার করে, তাহলে আমরা সেই ব্যক্তিকে বিজ্ঞান মনস্ক বলতে পারি না। এখন বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, এটি আমরা আগেও জেনেছি। তো এবারে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো আমরা দেখব। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, তোমরা নিচে যে প্রবাহ চিত্র দেখতে পাচ্ছ, এই প্রবাহ চিত্রের মধ্যে বেশ কয়েকটি ধাপ দেখানো হয়েছে। দেখো, প্রথমে একটি প্রশ্ন কিংবা সমস্যা নির্বাচন করতে হবে। এই সমস্যায় বিদ্যমান তথ্য সংগ্রহ করতে হবে, অর্থাৎ সেখানে কি কি তথ্য পাওয়া যায় সেই তথ্য সংগ্রহ করতে হবে। এরপর সম্ভাব্য ফলাফল, এটাকে নির্বাচন করতে হবে। এরপরে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করতে হবে। তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। এরপরে রয়েছে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। তারপরে রয়েছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। সর্বশেষ আমরা যে ধাপটি দেখব সেটি হচ্ছে ফল প্রকাশ। তো এই হচ্ছে বিভিন্ন ধাপ বৈজ্ঞানিক প্রক্রিয়ার। এরপরে পার্ট 2 থেকে 3, পরীক্ষণ। পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অর্থাৎ পরীক্ষণ যে বিষয়টি, সেটি হচ্ছে একজন ব্যক্তি যখন বৈজ্ঞানিক কোনো প্রশ্নের উত্তর খোঁজেন, তখন তার আগেই কিন্তু তিনি একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তের ভিতরেই তিনি যুক্তি দাঁড় করান, পরীক্ষা করেন, যাচাই করেন। যদি সেটি সঠিক না হয়, তাহলে অন্য একটি অনুমান করেন এবং তার পিছনে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। ঠিক এভাবেই কিন্তু আমরা পরীক্ষণটা সম্পন্ন করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 4 থেকে 5 দেখব যে পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময়ই জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দেবে, এদের মধ্যে পার্থক্যই বা কী? এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করেই পরিমাপ করার চেষ্টা করো। বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে। এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারো। সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজনীয়। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন, বাজার থেকে চাল ডাল কিনলে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময়মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। অর্থাৎ আমরা যদি পরিমাপ সম্পর্কে যথাযথভাবে না জানি, পরিমাপ কী সে সম্পর্কে না বুঝি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এ কারণেই আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন পরিমাপ শুধু করলেই হবে না, পরিমাপের আমাদের এককেরও একটি বিষয় থাকে। সেটি হলো, তোমার পড়ার টেবিলটি এর দৈর্ঘ্য কতটুকু, এটিকে আমরা হাতে পরিমাপ করব, নাকি ফুটে পরিমাপ করব, নাকি গজে পরিমাপ করব? এই যে বিষয়টি, সামগ্রিক বিষয়টি, এগুলোই হচ্ছে পরিমাপের একক কিংবা দৈর্ঘ্যের একক।
হ্যাঁ, আমরা যখন কোনো কিছু পরিমাপ করার সিদ্ধান্ত নেব তখন সেটি কোন এককে পরিমাপ করব সেটিও কিন্তু আমাদের জানতে হবে। সুতরাং দৈর্ঘ্যের একক যেমন মিটার, ঠিক তেমনি সময়ের একক রয়েছে সেকেন্ড, ভরের একক রয়েছে কেজি। তো এই বিষয়গুলো তোমরা জেনে আসবে। এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন রাশিটির একক কী, এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট 6 দেখব। এখানে রয়েছে মৌলিক ও যৌগিক একক। আমরা এতক্ষণ যে এককের কথা বললাম, এই এককগুলোর মধ্যে কিছু কিছু একক রয়েছে যেগুলো আমরা এককভাবেই সেটাকে পরিমাপ করতে পারি, বা সাধারণত এককভাবে যখন পরিমাপ করতে পারি তখন সেই রাশিগুলোকে বলা হয় সেই রাশির এককগুলোকে বলা হয় মৌলিক একক। আর যখন যে এককগুলো পরিমাপ করার জন্য একাধিক মৌলিক এককের প্রয়োজন হয় তখন সেটাকে বলা হয় যৌগিক একক। অর্থাৎ আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি, আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতা একটি রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। এগুলোর মধ্যে কোনোটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়, যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। এখানে দৈর্ঘ্যের এককটি নিজেই স্বয়ংসম্পূর্ণ। এই একক হলো মৌলিক একক। অর্থাৎ যে একক নিজেই স্বয়ংসম্পূর্ণ বা যে এককে প্রকাশ করার জন্য অন্য কোনো এককের প্রয়োজন হয় না, সেটি হচ্ছে মৌলিক একক। অনুরূপভাবে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ঔজ্জ্বল্যের একক ও পদার্থের পরিমাণের একক, এগুলো হচ্ছে মৌলিক একক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে একটি তথ্য বলে রাখি, সেটি হচ্ছে মৌলিক একক রয়েছে 7টি। মৌলিক একক রয়েছে 7টি, অর্থাৎ মৌলিক রাশি 7টি, আর এই 7টি মৌলিক রাশির এককও 7টি। এটি তোমাদের এমসিকিউয়ে আসতে পারে। অন্যদিকে কোনো কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে 2টি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। এছাড়া আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফল দরকার। এই সব ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয় দরকার। এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। অর্থাৎ আমরা যেটিকে যৌগিক একক বলে থাকি, এই যৌগিক এককের আরেক নাম হচ্ছে লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য এবং প্রস্থের এককের গুণফল। অর্থাৎ ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। এরপরে এককের আন্তর্জাতিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, কোনো কিছুর পরিমাণ নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি, আর জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি হলো? আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি যা প্রচলিতও রয়েছে। এগুলো MKS অর্থাৎ মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। M হচ্ছে মিটারের, কিলোগ্রাম হচ্ছে হচ্ছে কিলোগ্রামের, এবং সেকেন্ডের S হচ্ছে সেকেন্ডের। এখান থেকে আমরা একটা একক পাই, সেটি হচ্ছে পদ্ধতি পাই, সেটা হচ্ছে MKS। এরপরে আছে FPS অর্থাৎ ফুট, পাউন্ড, সেকেন্ড ও CGS সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীরা, এখানেই তোমাদের এমসিকিউ যে কত সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারিত করা হয়েছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক ক্যালভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল। এগুলো মৌলিক একক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রতিটি মৌলিক এককের নাম এবং তাদের এককগুলোর নাম মুখস্থ করবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। এরপরে রয়েছে দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক এককের ব্যবহার দেখা যায়। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে এসকে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি দৈর্ঘ্যের দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসাবে নির্ধারণ করেন। এটি দৈর্ঘ্যের এককের একেবারেই প্রাথমিক ভিত্তি, কোথা থেকে এটি উৎপত্তি হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। এগুলো তোমরা জানো, সেটি হচ্ছে, আর এগুলো তোমরা গণিতেও দেখবে, তোমাদের গণিত বইয়ে রয়েছে। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিলিটার। এগুলো তোমরা মুখস্থ করবে এবং এটা পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এরপরে রয়েছে ভরের একক। এখান থেকে যেটি মুখস্থ করতে হবে, 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, আর 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিলোগ্রাম। আবার 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম এবং 1 গ্রাম সমান 1000 কিলোগ্রাম। এটিও তোমাদের মুখস্থ করতে হবে এবং এটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে সময়ের একক। সময়ের এককের ক্ষেত্রে এখানে আমরা 1 দিন সমান জানি 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে পার্ট 8 থেকে 9 দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ ইতিমধ্যে আমরা দেখে আসলাম। এরপরে রয়েছে ভরের পরিমাপ, এটা কেজিতে পরিমাপ করা হবে। সময়ের পরিমাপ সেকেন্ডে করতে হয়। এই বিষয়গুলো তোমরা দেখে নিবে। এরপরে পার্ট 10 এবং 11 সেটি আমরা দেখব, ক্ষেত্রফল ও তার পরিমাপ। ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করতে হয় তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের মানটি বসাবে এবং প্রস্থের মানটি বসাবে, এবং দৈর্ঘ্য প্রস্থ যে এককে থাকবে তার বর্গ একক আমরা লিখব। একইভাবে আয়তন এবং তার পরিমাপ করার ক্ষেত্রে আয়তন সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আবার দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান যেহেতু ক্ষেত্রফল, তার সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দেই তাহলেও কিন্তু আমরা আয়তন পরিমাপ করতে পারি। সুতরাং আয়তন পরিমাপের দুইটি পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব। একটি হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা, আরেকটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তোমরা নিচে বিভিন্ন মান দেখতে পাচ্ছ, এই মানগুলো দেখে বিভিন্ন কঠিন বস্তুর আয়তন কিন্তু পরিমাপ করতে পারবে। এখানে কাজ দেওয়া রয়েছে, আমরা ইতিমধ্যে এই কাজগুলো আগেও তোমাদেরকে দেখিয়েছি। আজ শুধু সংক্ষেপে আমরা একটু এমসিকিউ টাইপ কিভাবে প্রশ্ন হতে পারে তা জানার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পার্ট 12 থেকে দেখব যে তরল পদার্থের আয়তন নির্ণয়। তোমরা নিশ্চয়ই জানো যে তরল পদার্থের আয়তন এটি সিলিন্ডার বা দাগাঙ্কিত মাপচংটির সাহায্যে বা সিলিন্ডারের সাহায্যে আমরা এটি নির্ণয় করে থাকি এবং এর এককটি কিন্তু লিটারে পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো তরল পদার্থ এর আয়তনটা আমরা লিটারে পরিমাপ করি, এটিও তোমরা জানো। এরপরে রয়েছে তাপমাত্রার পরিমাপ। তাপমাত্রা পরিমাপের বিভিন্ন একক রয়েছে, 3টি একক রয়েছে, যেমন ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিন, তারপরে রয়েছে ফারেনহাইট। তো এই 3টি পদ্ধতির মধ্যে আন্তর্জাতিকভাবে যে পদ্ধতিটি স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রাথমিক দিকে বিভিন্ন দেশের বা বিভিন্ন অঞ্চলের একক এক একজন এক এক দেশ এক এক রকম ব্যবহার করত, তো সেগুলোকে সারা বিশ্বের সব একক যেন আমরা একইভাবে ব্যবহার করতে পারি, সেই জন্য যে এসআই এককটি ঠিক করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে,
এই এসআই এককে বা আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন। এটি তোমাদের এমসিকিউ আসার মতো একটি প্রশ্ন। তবে এখনও সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুল ব্যবহৃত। হ্যাঁ, আমরা যখন আমাদের শরীরের জ্বর পরিমাপ করি বা তখন কিন্তু সেটি ফারেনহাইট স্কেলে পরিমাপ করা হয়। তোমরা একটি থার্মোমিটার দেখতে পাচ্ছ, এই থার্মোমিটারে যে দাগাঙ্কিত রয়েছে এটি কিন্তু ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে প্রশ্ন হতে পারে যে জ্বর নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন এককটি ব্যবহার করি, সেটি অবশ্যই ফারেনহাইট স্কেলে, এবং তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে। আমাদের দৈনিক তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে সেলসিয়াস স্কেল এবং জ্বর নির্ণয়ের ক্ষেত্রে ফারেনহাইট স্কেল, এটি আমরা ব্যবহার করি। যদি প্রশ্ন করা হয় বা তোমরা টিভিতে বিভিন্ন নিউজে বা আবহাওয়া বার্তায় শুনে থাকবে যে আজকের দিনের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস কিংবা 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দৈনিক তাপমাত্রা কিন্তু এখানে কিভাবে পরিমাপ করা হচ্ছে, সেটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে। আর যদি আমরা জ্বর পরিমাপ করি, যদিও ডাক্তাররা আমাদেরকে ফারেনহাইট বলে না, শুধু বলে যে 100 বা 99 বা 101, তো আসলেই কিন্তু তারা যে এককটা ব্যবহার করেন সেটি হচ্ছে ফারেনহাইট স্কেলে। সুতরাং যদি কারো জ্বর পরিমাপ করে দেখো যে 100, তাহলে নিশ্চয়ই বুঝবে যে সেটি হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে তোমাদের জন্য ক্লাস, এবং তোমাদের জন্য যে বহু নির্বাচনী প্রশ্ন, ভরের একক কোনটি তোমরা জানো, এখান থেকে কোনটা সঠিক উত্তর সেটি তোমরা টিক দিবা। এরপরে একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে, এটিও তোমরা পারবে। এরপরে তোমাদের উদ্দীপক দিয়ে যে প্রশ্নগুলো করা হচ্ছে ঠিক একইভাবে একই স্টাইলে তোমাদের পরীক্ষায়ও প্রশ্নগুলো থাকবে। তো আশা করি তোমরা খুব গুরুত্ব সহকারে বাসায় পড়বে, মনোযোগ সহকারে পড়বে, এবং এই ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো দেখবে। যারা এর আগের ক্লাস দেখোনি তারা এখনই ক্লাসগুলো দেখে নাও, এবং তারপর এই ক্লাসগুলো দেখবে, পর্যায়ক্রমে যে ক্লাসগুলো আসবে সেগুলো দেখবে। আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।